This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোলের দিকে নজর রাখবো, তার কারণ আসানসোলে হস্তশিল্প মেলায় অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একের পর এক দোকান, বালতি করে জল নেভাচ্ছেন স্থানীয়রা। 1 ঘন্টা পার, তারপর দেখা মিলল দমকলের। ছবিতে দেখা যাচ্ছে 1 লিটারের জলের বোতল নিয়ে আগুন নেভাতে ছুটছেন স্থানীয়রা। দেখুন সেই ছবি। আসানসোলে হস্তশিল্প মেলায় আগুন, পুড়ে ছাই একাধিক দোকান। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের একদম সরাসরি সেই মেলা গ্রাউন্ডে আমাদের প্রতিনিধি চন্দ্রশেখর রয়েছেন। দমকল 1 ঘন্টা পর এসে পৌঁছতেই দমকল কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। এই মুহূর্তে ঠিক কি ছবি জানাবেন, চন্দ্রশেখর রয়েছেন আমাদের সঙ্গে। চন্দ্র, দেখো তোমাকে দেখাচ্ছিলাম যে একটু আগে যখন আমরা এখানে দাঁড়িয়েছিলাম তখনও পর্যন্ত দমকল বাহিনী পৌঁছায়নি, কিন্তু এত বড় একটা মেলা, সেই মেলাতে আমরা দেখতে পেলাম একটা সাবস্টিটিউট বা স্ট্যান্ড বাই কোনো একটা দমকল ছিল না। প্রায় 1 ঘন্টা পর সে দমকল এসে পৌঁছালো। যারা মূলত যারা মেলাতে যারা বাইরের থেকে এসেছেন, যারা বিভিন্ন জায়গা থেকে 24 পরগনা, বর্ধমান, বিভিন্ন জিনিসের পসরা নিয়ে তাদের জিনিসপত্র পুড়ে এখানে ছাই হয়ে গেছে। এবং তুমি জানো হস্তশিল্প মেলা মানে হচ্ছে অ্যান্টিক পিস, অর্থাৎ জিনিসের মূল্য অনেক বেশি, যেখানে একটু সফিস্টিকেটেড জিনিস থাকে। তোমাকে আমি দেখাবো যে এই অভিযোগটা কিন্তু উঠছে। দমকল বাহিনী আসা মাত্রই সে ক্ষোভে ফেটে পড়েন, কারণ প্রথম সরকারি কর্মী বা আধিকারিক বা পুলিশকে দেখতে পেয়ে কিন্তু করে। তুমি দেখো এইসব দামি দামি জিনিস যেগুলো ঘর সাজাবার মাদুর, সে সমস্ত মাদুর জিনিসপত্র পুড়ে গেছে। তাই না, এত বড় একটা মেলা হচ্ছে, সরকারি মেলা হচ্ছে, মেলা প্রাঙ্গণেই দমকলের স্ট্যান্ড বাইতে থাকার কথা, কেন দমকল 1 ঘন্টা পর আসবে? এই প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদেরকে এখানকার এসডিও বা ডিএমকে পেতে হবে। এখনো পর্যন্ত মেলা প্রাঙ্গণে তাদের উপস্থিতি আমরা পাচ্ছি না। যারা পুলিশ ফাঁড়ি বা ছোটোখাটো যারা আইসি আছে তারা এসে পৌঁছেছেন, তারা চেষ্টা, তুমি দেখলে তারা বালতিতে করে কিংবা ছোটো বোতলে করে জল আপ্রাণ চেষ্টা করছেন জল নামাবার। তুমি দেখো জিনিসপত্র পড়ে গেছে। বারবার একই প্রশ্ন উঠছে। সবথেকে বড় কথা, এখানে ফুড কোর্ট ছিল, এই ফুড কোর্ট থেকেই মূলত আগুনটা লাগে। যারা হস্তশিল্প নিয়ে এসেছেন তাদের অভিযোগ, এই ফুড কোর্ট কেন থাকবে? যদি থাকবে তাহলে কেন আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে না? আমি এখানে দেখাবো কিছু সিজ ফায়ার রয়েছে, সেই সিজ ফায়ারগুলি আদৌ ব্যবহার হয়েছিল কি না, বা তার কোনো সেই ব্যবহার করার জন্য যেগুলো লাগে দেখাবো আরও। এখন দমকল জল দিয়ে নিয়ন্ত্রণ, এই যে সিজ ফায়ারগুলি রয়েছে এগুলো ব্যবহার হয়নি, অর্থাৎ এর ব্যবহার আদৌ হয় কিনা, মেলাকর্মীরা বা আধিকারিকরা জানেন কিনা, সেই ঘটনা কিন্তু আমাদের চোখে পড়ছে। এবং এখনো পর্যন্ত কোনো বড় মাপের অফিসার যাদেরকে আমরা বলি তাদেরকেও চোখে দেখতে পাচ্ছি না। এই যে পোলো গ্রাউন্ড যে চত্বর, আসানসোলে অত্যন্ত জনপ্রিয় এলাকা, এই চত্বরেই কিন্তু মহকুমা শাসকের বিল্ডিং রয়েছে। এই রোড যে রয়েছে, এই রোডের উপরেই আসানসোলে মহকুমা শাসকের বিল্ডিং রয়েছে। এখানে আরও সরকারি দপ্তর অফিসাররা রয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত এই মেলা যারা আধিকারিক, যারা মেলার পরিচালন কমিটি, তাদের কিন্তু আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি। এবং দমকল আসা মাত্রই কিন্তু তুমি দেখলে ক্ষোভ প্রকাশ করেছিলেন এলাকার মানুষজন, যারা হস্তশিল্প নিয়ে এসেছেন। তারা বারবার বলছেন তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তারা অভিযোগ করছিলেন ফুড কোর্ট কেন এখানে করা হয়েছে, যদিও ফুড কোর্টের অনুমতি ছিল কি না সেগুলো যিনি আছেন মহকুমা শাসক হোক বা জেলা শাসক বা অন্যান্য এডিএম এলে আমরা জানতে পারবো। এখন এই মুহূর্তে পূর্ণদমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, তবে কিছুটা হলেও
আর এই আগুনে লেলিহান শিখা যেটা চলছিল সেটা কিন্তু কন্ট্রোল করা গেছে। এই কন্ট্রোলটা হয়ে যেতে পারতো যদি মিনিট 10 থেকে 15 মধ্যে দমকল ঢুকতো, তাহলে এতটা আগুন এতগুলো দোকানকে ক্ষতি করতে পারতো না। মূল মেলার ভেতরে রয়েছে, সেখানেও ক্ষতিগ্রস্ত কিছু হয়েছে, তবে আপাতত কিছুটা হলেও ড্যামেজ কন্ট্রোল হয়েছে, নিয়ন্ত্রণের চেষ্টা হয়েছে। এর ক্ষয়ক্ষতির পরিমাণ কারা এর ক্ষতিপূরণ দেবে, কি ব্যবস্থা ছিল এই তদন্ত দাবি কিন্তু উঠেছে একেবারে। এবং চন্দ্রশেখর, এর পাশাপাশি প্রশ্ন তো উঠবেই যে একটা হস্তশিল্প মেলা, সেখানে এমন অনেকে জিনিস আসে যেগুলো সাধারণ খড়, কাঠ, এই সমস্ত জিনিস দিয়ে বানানো হয়। এবার যারা দোকানদার এলেন, যে ব্যবসায়ীরা এলেন, তারা তো সর্বস্ব হারালেন, তারা ক্ষুদ্র ব্যবসায়ী। আমি দেখবো যারা আপনি কোথা থেকে এসছেন? আমি এখান থেকে মানে যারা হস্তশিল্প মেলা, বলছি একটা তো সাবস্টিটিউট দমকল হওয়া উচিত ছিল। যারা এখানকার দোকানের পসরা নিয়ে এসেছেন, আমি চেষ্টা করবো তাদের সঙ্গে কথা বলবার। আপনি কি দোকান নিয়ে এসছেন? স্টল? আপনার স্টল আছে? এক মিনিট, আমাকে যেটা বলছো ওরা, আপনি কি দোকান নিয়ে? হ্যাঁ স্টল আছে। তো এই আগুনটা কতক্ষণ আগে লেগেছে? তাও হয়ে গেছে 40 মিনিট। আপনার কিসের দোকান? আমার জুয়েলারি ভেতরে। সেই দোকান কি ক্ষতিগ্রস্ত হয়েছে? না হয়নি, কিন্তু আগুন ছিল তো আমরা ভয়ে সব জিনিস সরিয়ে নিয়েছি। নিজেরাই সরিয়েছি? হ্যাঁ নিজেরাই সরিয়ে নিয়েছি। তারপরে এগুলো সরানোর চেষ্টা করছিলাম। এগুলো সব ফার্নিচারের দোকান ছিল, আচার টাচার খাবারের দোকান ছিল। এখানে কোনো দমকল ছিল? না 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 না, অফিসে পর্যন্ত কেউ নেই। আমরাও নিজেরাই ফোন করেছি, নিজেরাই দমকলকে ফোন করেছি। অফিসে পর্যন্ত কেউ নেই, কারো কোনো রেসপন্স নেই। এখানে মাঠে যে জল দেওয়া হয় পাইপ দিয়ে, সেই পাইপে জল দিয়ে আমরা আগুনের নেভানোর চেষ্টা করছিলাম। আর সমস্ত ফার্নিচার আমরা নিজেরাই হাতে হাতে সরাচ্ছি, কিন্তু তারই মধ্যে সমস্ত পুরো শেষ হয়ে গেছে। আপনি কোথা থেকে এসেছেন? यही तो बगल में कमिश्नर घर में काम कर रहे हैं। आप पुलिस कमिश्नर का ऑफिस में काम करते हैं? हाँ बगल में। घर में? हाँ नहीं, यही आपका बगल में रहते जो। अच्छा, तो पूरा पब्लिक जितना सामान जला रहा, नहीं हटाता ना तो कितना पब्लिक जल जाता। पब्लिक जल जाता? हाँ बहुत पब्लिक जलता। आप सीपी ऑफिस से या एसडीओ का ऑफिस से? हमने तो जितना जन को बोले फोन करा, हम लोग तो फोन बहुत आदमी नहीं जानता, बहुत आदमी जानता है, क्योंकि हम लोग तो सब जगह सब वीडियो बना रहा है। अब पानी वाला बहुत देर में क्या किया जाएगा? চন্দ্রশেখর, এই প্রশ্ন তো স্বাভাবিকভাবেই উঠবে যে একটা হস্তশিল্প মেলা চলছে, সেখানে মেলার যারা উদ্যোক্তা, যারা কর্তা ব্যক্তি, তারা কেউ থাকবেন না, কেউ নজরদারি চালাবেন না। 25 মিনিট ধরে আগুন লেগেছে, তো 20-25 মিনিটের মধ্যে যদি ফায়ার ব্রিগেড এসে পৌঁছাতো তাহলে হয়তো এই গরিব লোকদের এতটা জিনিস নষ্ট। আপনারা কারা? আমরা সাধারণবাসী, এখানকার লোকাল লোক। আমরা এটা নানান রকম ভাবে ভিডিওতে দেখলাম, তাড়াতাড়ি দৌড়ে এলাম। আপনারা পৌঁছে দমকলকে দেখতে পেয়েছিলেন? আমরা পৌঁছাবার প্রায় 5 মিনিট পরই এসেছে, 5 মিনিট পর এসছে। এখানে একটা সাবস্টিটিউট দমকল থাকা উচিত ছিল। একদম নিশ্চয়ই, এত বড় মেলা যখন হচ্ছে, পিছন দিকে আগুন ছিল, যদি কোনো রকম ওই প্যান্ডেলে লাগতো তাহলে পুরোটা জ্বলে যেত। তাহলে সাবস্টিটিউট তো একটা, এত বড় মেলা চলছে, একটা তো দমকল দরকার ছিল। এটা তো প্রশাসনের দরকারি, সরকারি একদম সরকারি হস্তশিল্প। একটা তো শুধু যদি ফায়ার ব্রিগেড দাঁড়িয়ে থাকতো তাহলে তো প্রবলেমটা হতো না। এই প্রবলেমটা তো আগে থেকে এটা চেষ্টা করা দরকার ছিল। আগুন নেওয়া বা সেরকম সরঞ্জাম ছিল না, এই তো কয়েকটা মাত্র আছে। এত বড় প্যান্ডেল, সেখানে তো দেখা দরকার ছিলই। দেখতে পাচ্ছ তুমি যে প্রত্যেকটা মানুষ, যারা স্থানীয়, যারা দোকানদার, তারা একই অভিযোগ করছেন যে তারা কোনো সহযোগিতা পাননি। আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আসছি। এই মুহূর্তে আসানসোলের প্রাক্তন মেয়র এবং বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জিতেন্দ্র বাবু, আসানসোলে হস্তশিল্প মেলায় আগুন লেগে প্রায় বহু দোকান, একের পর এক দোকান পুড়ে ছাই। ঘন্টাখানেক পর দমকল ঘটনাস্থলে এসে পৌঁছয়। প্রশ্ন উঠছে, এরকম একটা মেলা হলো তো দমকলের কাছেই স্ট্যান্ড বাইতে থাকার কথা ছিল। একদম একদম, এই ধরনের সরকারি মেলা হলে একটা দমকল স্ট্যান্ড বাই থাকা উচিত, ভারপ্রাপ্ত আধিকারিকদের থাকা উচিত, অন্যান্য যে সেফটি মেজার সেটা সবটাই নেওয়া উচিত। কিন্তু খবর পাচ্ছি কোনো ব্যবস্থাই করা হয়নি। তাই 1 ঘন্টার পর দমকল এসছে, যখন স্থানীয় মানুষ নিজের প্রচেষ্টায় কিছুটা আগুন নিভিয়ে দিয়েছেন, তারপর দমকল এসছে। এত এত মানুষ যারা স্টল দিয়েছিলেন তারা এত এত ক্ষতি হলো। এখন আমরা দাবি করবো যে ইমিডিয়েটলি তাদের একটা ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক। যাদের ক্ষতি হয়ে গেল, যারা বিভিন্ন জেলা থেকে এসেছিল, হস্তশিল্পী যারা এসেছিল, তাদেরকে যেন ক্ষতিগ্রস্ত না হতে হয়। এই যে সরকারের গাফিলতিতে, প্রশাসনের গাফিলতিতে এত এত মানুষের ক্ষতি হলো,
তাদেরকে যেন অ্যাডিকুয়েট ক্ষতিপূরণ দেওয়া হয় এবং যাদের এই সেফটি সিকিউরিটি যাদের দেখা ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। জিতেন্দ্রবাবু, এখানে প্রশ্ন উঠছে, আমরা ছবিতে দেখতে পাচ্ছি সাধারণ মানুষ, ছোট ব্যবসায়ীরা তারা 1 লিটারের জলের বোতল থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। প্রশ্ন উঠছে, তাহলে এই মেলায় যে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকার কথা ছিল, মেলার যারা উদ্যোক্তা তারা কোথায় ছিল? আরে উদ্যোক্তারা তো তখন নেতাদেরকে দিয়ে ফিতে কাটাবে, ছবি তুলবে, ফেসবুকে ছবি দেবে, এসব কাজে ব্যস্ত। তাদের তো মেলার সেফটি সিকিউরিটি নিয়ে মাথা ব্যথা নেই। সরকারি অর্থে একটা মেলা হলো, কিভাবে মন্ত্রীরা এসে ফিতে কেটে দিল, তাদের ছবি উঠে গেল, ফেসবুকে ছবি দিয়ে দিল, তাদের দায়িত্ব শেষ। এবার আসানসোলের মানুষ মরছে মরুক, মেলা প্রাঙ্গণে যারা এসছে তারা মরছে মরুক, তাদের জীবন বিপন্ন হচ্ছে হোক, তাদের কি মাথা ব্যথা? তাদের তো এসব মাথা ব্যথা নেই। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে। আরো একবার সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে চন্দ্রশেখর রয়েছেন। চন্দ্রশেখর, তুমি দমকল কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলে, তারা কিছু জানালো? কেন আসতে দেরি হলো? দেখো, দমকল কর্মীরা এখন কিছু বলছেন না, কারণ তারা যেভাবে জল ছেটাচ্ছেন সেখানে চারিদিকে জলের জন্য পৌঁছানো যাচ্ছে না। কিন্তু আমি তোমাকে দেখাবো একটা আরেকটা জিনিস, এই যে আমাদের মূল এন্ট্রি যেখানে এই দোকানগুলো ছিল, সেই দোকানগুলোর পাশাপাশি মূল মেলাটা দেখাবো। কত দামি দামি জিনিসপত্র তুমি দেখো এখানে রয়েছে। যদি দমকল আরও পরে আসতো তাহলে কি ক্ষতি হয়ে যেতে পারতো। সব থেকে অ্যান্টিক পিস, দামি দামি, পুরো এত বড় মেলা, সেই মেলা কিন্তু কোনো মতে যেটাকে বলা হয় যে ড্যামেজ কন্ট্রোল হয়েছে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি পশ্চিম বর্ধমান থেকে, দুর্গাপুর থেকে এসেছি। আমাদের 21 নম্বর স্টল। আমরা সব আমার হচ্ছে গার্মেন্টসের সমস্ত কিছু, কিন্তু আমরা এখানে কাছাকাছি এই দিদির কাছেই থাকি। হ্যাঁ, আমার রিলেটিভস হয়। কিন্তু আমরা খেতে বসেছি, সঙ্গে সঙ্গে শুনে আমরা ছুটে এসেছি যে কার কি সর্বনাশ হলো। আমরা তো দুটো পয়সার জন্য এখানে আসি, এই অবস্থা যদি সবার হয়। এখানে দেখুন পুরো ফুড স্টল একদম শেষ, পুরো মাদুরের এরা নিয়ে এসেছিল তাদের শেষ, বাস বেশ সমস্ত লেগে গেছে। জলপাইগুড়ি থেকে যারা আমরা নিয়ে এসেছি, জলপাইগুড়ি বাইরে বেতামাল থেকে শুরু করে সবই শেষ হয়ে গেছে। প্রশাসন ব্যবস্থা কিচ্ছু নেই আমাদের এখানে। তো দুটো ফায়ার ব্রিগেডের গাড়ি দাঁড়িয়ে থাকা উচিত। এত বড় মেলা, এই অবস্থা, কি করব আমরা, কি করে? আমি জলপাইগুড়ি থেকে, আমার জলপাইগুড়ি থেকে এসেছি। বেতের মাল ছিল, আমার সব কিছু শেষ হয়ে গেছে। জিনিসপত্র ক্ষতি? হ্যাঁ, ক্ষতি হয়েছে। বেতের দোকানে মাল রেখেছি স্টকে, আমাদের দোকানে রাখা হয় না, সব পুরো ছাই হয়ে গেছে। হ্যাঁ, ছাই হয়ে গেছে। বেতের জিনিসপত্র এবং পাটের জিনিসপত্র আমাদের জলপাইগুড়ি যেগুলো নিয়ে এসেছি সবারই একই জিনিস হয়েছে। আমারই তো বেতের দোকানে, এই যে দোকানে সব মাল পুড়ে গেছে, সব অর্ধেক চলছে। চন্দ্রশেখর, একবার এই ব্যবসায়ীরা যারা ক্ষতিতে, মানে যাদের ক্ষতি হলো এতগুলো টাকার, তাদের থেকে একবার জানতে চাইবে দমকল 1 ঘন্টা পরে এলো কেন? ভস্যে জল ঢালার জন্য? দমকলের নাম্বার তো নাই আমাদের কাছে। দমকল কতক্ষণ পরে এসছে? 2 ঘন্টা পরে আসছে। দমকল তাহলে কি করতে এসছে? ভস্যে জল ঢালতে? দমকল এসে জল দিল, খালি চলে বলছি আপনি যে প্রশ্ন করছেন ওনাকে যে আর্টিসানরা কি করে দমকলে খবর দিবে? অফিস তো খুলে 1টার সময়, হ্যাঁ 2টা বেজে গেছে, অফিসে আসেনি। আচ্ছা, অফিস বন্ধ ছিল? অফিসে গেছে তো, খবর দিয়ে কেউ নাই, সিকিউরিটি ভয়ে কেউ বলছে আসছি বলে কেউ আসেনি। তাহলে দমকল কি করতেন? দমকল তো পরে কি করবে, পরে এসেছে, তখন তো পুরো শেষ। এই কাউন্টারটা পুরো সঙ্গে সঙ্গে এত হওয়া দিয়েছে, এই পাশের কাউন্টার পুরো শেষ হয়ে গেছে। দমকল অনেকক্ষণ পরে এসেছে, অনেক পরে এসেছে। তবু আমাদের আর্টিসানরা এই পাশ, আমাদের এই মেলাটা বেওয়ারিশ। সরকার কালো টাকাটাকে সাদা করার জন্য এইসব শিল্প মেলার অধিকর্তারা এই চেষ্টা করছে। দোকান নিয়ে এসেছেন? হ্যাঁ, আমার বাঁকুড়া 7 নম্বর স্টল। এগুলো আপনার সম্পূর্ণভাবে ব্ল্যাক টাকাকে সাদা করার পরিকল্পনা, একটা পরিষেবা নেই, ন্যূনতম পরিষেবা একটা মেলা দিয়েছে সরকার। প্রথমটা আমি দিয়েছিলাম জিএমকে। আচ্ছা, আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা। যখন আগুনটা আগে ফুটতে দেয়, এখানে কোনো ব্যবস্থা নাই। বন্ধ করুন, আপনারা যান, আপনারা কিছু করতে পারবেন না, মিডিয়া বন্ধ করুন। আমরা কিছু মিডিয়া আমার কোনো কিছু করতে পারবে না, মিডিয়া করবে, আমার দরকার নেই, মিডিয়া কোনো কিছু করবে না, মিডিয়া আপনার কথা হলো। চন্দ্রশেখর, এই ব্যক্তিকে যে সংবাদ মাধ্যম কি করবে না করবে ঠিক করে দেবেন? আপনি কে? আমি শিল্পী, আমি শিল্পী। হ্যাঁ, কত নম্বর স্টল আপনার? আমরা আমাদের স্টলকে আমরা পরিচয় দিয়ে কি লাভ আছে? আপনার কত নম্বর? আপনাকে কোনো কথা বলতে চাই না, বাইরের লোক। আমি মেলার লোক, আমার আর্টিজান কার্ডে সব আছে আমার। আপনি বেরিয়ে যান, আপনার মিডিয়া আমরা বেরিয়ে যাবো। হাত জোর করে বলছি, মিডিয়া আমাদের দরকার নেই। আপনার মিডিয়ার সঙ্গে না, আমার দরকার, আমার কারোর দরকার নেই, কারোর দরকার নেই। কি হচ্ছে? না, দরকার নেই।
আমরা শুনুন, আপনারা দ্বন্দ্ব লাগান, ঠিক আছে? আপনারা সহজ না, তুলে ধরুন। আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলায়, মুর্শিদাবাদ ডিএসসি থেকে আমরা এসেছি। যখন এখানে ফুট করতে আগুন লাগে, আগুন দাউ দাউ করে চলছে। তোলার জন্য আমরা প্রশ্ন তুলছি বলে কোথাও কি এই আচরণ শুনতে দেখতে হচ্ছে? আমরা মানুষের কথা তুলে ধরবো না। আপনার তো দরকার নেই, এখানে যাদের ক্ষতি হয়েছে তারা কথা বলবে, মিডিয়া সেই প্রসঙ্গটা তুলবে, সেই আওয়াজটা তুলে দেবে। ঘন্টা খানেকের পরে সেখানে দমকল এসে পৌঁছায় হস্তশিল্প মেলা। সেই হস্তশিল্প মেলায় ততক্ষণে অধিকাংশ দোকানই পুড়ে ছাই হয়ে গেছে। ফুড কোর্ট থেকে আগুন লেগেছে এমনটাই অনুমান। বালতি করে, এমনকি 1 লিটারের জলের বোতল করে জলে দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু সাধারণ ছোট ছোট ব্যবসায়ীরা তারা এই মেলা এসেছিলেন আজ, যাদের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেল। এর জন্য কে দায়ী, কেন দমকল পরে পৌঁছলো, এই সমস্ত প্রশ্ন আমরা তুলেছি, আমরা তুলব। মালদার দিকে, মালদার বৈষ্ণবনগরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ধুন্ধুমার পরিস্থিতি। সেন্টারে ঢোকার সময় মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির সময় শিক্ষকদের মারধর করার অভিযোগ পরীক্ষার্থীদের বিরুদ্ধে। আহত হয়েছেন 6 জন শিক্ষক। দেখুন সেই ছবি মালদার। মালদায় পরীক্ষা চলাকালীন ঢোকার সময় সেন্টারে মেটাল ডিটেক্টর দিয়ে পড়ুয়াদের তল্লাশি চালানো হচ্ছিল। সেই সময় শিক্ষকদের মারধর করার অভিযোগ পরীক্ষার্থীদের বিরুদ্ধে। 6 জন শিক্ষক আহত হয়েছেন এই গোটা ঘটনায়। মালদার বৈষ্ণবনগরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ধুন্ধুমার পরিস্থিতি। সেন্টারে ঢোকার সময় মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির সময় শিক্ষকদের মারধর করার অভিযোগ পরীক্ষার্থীদের বিরুদ্ধে। আহত হয়েছেন 6 জন শিক্ষক। পরীক্ষা হলে ঢোকার সময় পড়ুয়াদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। কেন তল্লাশি চালানো হচ্ছে এই দাবিতে শিক্ষকদের মারধর করার অভিযোগ পরীক্ষার্থীদের বিরুদ্ধে। আহত হয়েছেন 6 জন শিক্ষক। কথা বলবো, মালদা থেকে আমার সঙ্গে সুব্রতোষ রয়েছেন। সুব্রতোষ, মালদায় একের পর এক কি হচ্ছে? প্রথমে মাধ্যমিক পরীক্ষা শেষে, মাধ্যমিক পরীক্ষা মিটে যাওয়ার পরে আমরা দেখেছিলাম পড়ুয়ারা বই ছিঁড়ে গোটা রাস্তা ভর্তি করে দিয়েছিল। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় শিক্ষকদের মারধর করা হলো। হ্যাঁ দেখো, এই স্কুলে যখন তারা ভেতরে আসছিল, মানে স্কুল পরীক্ষা যখন শুরু হয়, এই চামাগ্রাম এই হাই স্কুলে কিন্তু 3টি স্কুলের পড়েছে, সেখানে সিট পড়েছে। ফলে সেই 3টি স্কুলের ছেলেরা যখন পরীক্ষার্থীরা যখন পরীক্ষা দিতে আসছিল, যখন খুব স্বাভাবিকভাবেই তাদের মেটাল ডিটেক্টর দিয়ে চেক করতে হয়। কারণ বারবার এই প্রসঙ্গ উঠেছে যে মালদাতে মোবাইল নিয়ে ঢুকে যাওয়া ইত্যাদি নিয়ে ভেতরে ঢুকেছে এবং ভেতর থেকে সেই মোবাইল উদ্ধার হয়েছে। এটা নতুন নয়, মালদার বারবার হয়েছে। বিশেষ করে আজকে যখন পর্ষদের যিনি সভাপতি তিনি যখন যেখানে মালদাতেই রয়েছেন, তো সেক্ষেত্রে এই চামাগ্রামে হাই স্কুলে যখন মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের চেক করে ভেতরে ঢোকানো হচ্ছিল, ঠিক তখনই কিন্তু কয়েকজন ছাত্র পরীক্ষার্থী রীতিমতো বিরোধিতা শুরু করে এবং তাদেরকে বাধা দেয়। এরপরে এই 2 পক্ষের মধ্যে স্কুল কর্তৃপক্ষে এবং সেখানকার যারা শিক্ষক ছিলেন দায়িত্বরত এবং অন্যান্যরা যারা ছিলেন তাদের সঙ্গে প্রায় একেবারে সংঘাত হয়ে যায় এবং হামলা করে। যেটা অভিযোগ যে ইতিমধ্যে 6 জন শিক্ষক কিন্তু আহত হয়েছেন, কয়েকজনের তাদের মধ্যে বেশ গুরুতর এবং স্থানীয় হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এবং তারপরে পুলিশ এসে পুরো ঘটনাস্থলে থেকে প্রশ্ন হচ্ছে, যারা শিক্ষকদের মারধর করলেন তারা কি সত্যি সত্যি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী? যাদের পরীক্ষা, যারা পরীক্ষা দিতে ঢুকছেন তারা শিক্ষক পেটাবেন কেন? দেখো, পরীক্ষার্থীদের সঙ্গে কিছু কিছু অভিভাবক ছিল বলে জানা গেছে যে তারা এই গোলমালের বাঁধানোর সময় পরীক্ষার্থীর পাশাপাশি তাদের যারা অভিভাবক ছিল এবং স্থানীয় কিছু বাসিন্দা তারাও কিন্তু ছিল। তো যদিও পরীক্ষার্থীরা প্রথমে বাধা দেয়, কিন্তু পুরো যখন গন্ডগোল শুরু হয় তখন কিন্তু তারাও তার মধ্যে ইনভলভ হয়ে যায়, এটা আমরা জানতে পেরেছি। এবং সেখানে ইতিমধ্যে পুরো ঘটনা তদন্ত করছে। কিন্তু যেহেতু ছাত্রদের বিষয় এবং পরীক্ষার্থীদের বিষয়, সুতরাং এই সমস্ত ক্ষেত্রে কোনো পুলিশি স্টেপ নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সচেতন হয়ে নামার কথা এবং পুলিশ সেভাবেই সেই দিক থেকেই কিন্তু তদন্ত করে। বুঝতে পেরেছি সুব্রত, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো।
যাদবপুরে জখম পড়ুয়া ইন্দ্রানুজের অভিযোগকে এফআইআর হিসাবে নিতে হবে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের। আরো একটা বড় খবর এই মুহূর্তে, যাদবপুরে জখম ছাত্র ইন্দ্রানুজের অভিযোগকে এফআইআর হিসাবে নিতে হবে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের। আরো বিস্তারিত জানাবেন শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, দেখো এই ঘটনার পরে 7খানা এফআইআর রুজু হয়েছে। সেই 7টি এফআইআর এর মধ্যে কোনোটি যারা ছাত্র ছিল সেদিনকে তাদের নয়, এমনটাই অভিযোগ করেন মামলাকারীর আইনজীবী বিকাশ ভট্টাচার্য। তার বক্তব্য, মূল আহত ছাত্র ইন্দ্রানুজ তিনি যখন এফআইআর করতে এসেছিলেন, তিনি যে ইমেল মারফত যে অভিযোগটি পাঠিয়েছিলেন সেটাকে এফআইআর হিসেবে গ্রহণই করেনি আদালত, পুলিশ। এই বিষয়ের উপরে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন যে ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে আজই সেটি এফআইআর হিসেবে নিতে হবে। একই সঙ্গে একজন মন্ত্রী যাচ্ছেন একটা ইউনিভার্সিটিতে, সেখানে আন্দোলন চলছে, সেখানে ঝামেলা চলছে। ইন্টেলিজেন্সের রিপোর্ট কি করছিল? ইন্টেলিজেন্স থেকে কি কোনো খবর পাঠানো হয়নি? যখন আন্দোলন চলছিল সেখানে মন্ত্রী যাতে না যান সেরকম কি কিছু পাঠানো হয়েছিল, জানতে চেয়েছেন বিচারপতি। একই সঙ্গে তার বক্তব্য যে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে যেরকম ঘটনা ঘটেছে এখানে সেটা ঘটতে দেওয়া যেতে পারে না। একজন মন্ত্রী তিনি সাংবিধানিক পোস্ট, তার যে দায়িত্ব সেটা নিশ্চিতভাবে রাজ্যকে দেখতে হবে। রাজ্যের উচিত এখানে অভিভাবক সুলভ আচরণ করা এবং সমস্ত অভিযোগ খতিয়ে দেখা। আগামী 1 সপ্তাহের মধ্যে রাজ্যকে ইন ডিটেল রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে, যেখানে রাজ্য সরকার সেদিন কি হয়েছিল যাবতীয় তথ্য তুলে ধরবে আদালতের কাছে। শ্রাবন্তী, অনেক ধন্যবাদ তোমাকে।